পবিত্র ঈদ উল আজহার অনেক 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 শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং কোরবানির এই ঈদের সময়টাতে ত্যাগ তিতিক্ষাটাকেই আসলে আমরা বেশি উদযাপন করতে চাই, অনুভব করতে চাই এবং ত্যাগ তিতিক্ষার এই সময়টায় কে নিজের ভেতরকার পশুত্বকে ছেড়ে আসতে পারছেন, সেটাকে সরিয়ে ফেলতে পারছেন, সেটাই হয়তো সব থেকে বড় দেখবার বিষয়। আমরা কে কত বড় কোরবানি দিচ্ছি সেটাই মুখ্য নয়, বরং কোরবানিটা আসলে কতটা স্বচ্ছতা, কতটা সততার সাথে দিচ্ছি সেটাই আসলে এই কোরবানির ঈদে আমরা কথা বলতে চাই। সেই সব বিষয় নিয়ে আপনাদের সবাইকে অবশ্যই স্বাগত জানাতে চাই। দুজন বেশ 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 গুণবতী নারী আমাদের সাথে যুক্ত হয়েছেন। লেডিস ক্লাব মানেই আসলে গুণবতী নারীদের সমারোহ এবং দুজনের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে আমার হবে না, দেখলেই চিনবেন এমনই দুজন মানুষ আজকে আমাদের সাথে এসেছেন। আমাদের আজকের বিষয় ঈদ মানে তাদের কাছে কি, চলুন জেনে আসি। শুরুতে আমাদের সাথে আছেন বেনজির ইশরাত আপু, এক সময়কার জনপ্রিয় উপস্থাপক, তিনি একজন নামকরা মডেল এবং এখন বর্তমানে তিনি ব্লগারও হয়েছেন। ইশরাত আপু, অনেক অনেক স্বাগত জানাই। অনেক ভালো লাগছে এখানে এসে, ঈদ একটা ভাইব, সো অনেক বেশি ভালো লাগছে আর তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তার পাশেই আছেন, সোশ্যাল মিডিয়া খুললেই ফারিয়া আপুকে দেখবো না এটা হয় না, এবং তিনি ফারিয়াস মিররের স্বত্বাধিকারী এবং নিজের খুব রিসেন্টলি আমি জানি যে তিনি কিন্তু একজন উদ্যোক্তাও হয়েছেন, ম্যাগনিফিক বাই ফারিয়া, সেটা তার নিজস্ব পেজ। তাকে পরিচয় করে দিতে চাই। নাসরিন আক্তার ফারিয়া আপু, অনেক অনেক স্বাগত জানাই। আমার ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে, অ্যান্ড ঈদের আমেজটা তো শুরু হয়ে গেছে, ভালো লাগছে। ভালো আছেন আপনি? আপনাকে সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি ভীষণ ভালো আছি। আপনাদের দুজনকে দেখার পর থেকে আমি আরো বেশি খুশি। আমি যখন থেকে জানি যে ইশরাত আপু আসবে, ফারিয়া আপু আসবে, আমি তার আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি যে দুজন সুন্দর মানুষ আসবে, আমাকে আরো সুন্দর লাগতে হবে। আচ্ছা, প্রতি পর্বেই কি আসলে এগুলো মানে ফিক্স করতে কষ্ট হয় না যে আর কত সুনাম করব, প্রত্যেকটা মানুষের এত সুনাম করতে না, করতে? লেডিস ক্লাব আসলে এমন করে আপু অর্গানাইজ করেছি যে আসলে গুণগান করতেই হবে, এমন নারীরাই আসে সবাই। এটাই তো, এটাই একেবারে। এবং আজকে দিনটা হলো কোরবানির ঈদের আগের দিন, তো আজকের দিনে কিন্তু প্রিপারেশন অনেক বেশি থাকে। এমন ব্যস্ত একটা দিনে আপনাদেরকে ডেকে এনেছি। আমি একটু ইশরাত আপুর কাছে আগে শুনি যে কোরবানির ঈদটা তো কোরবানি হবে, তারপর সারাটা দিন ব্যস্ততা যাবে, তার আগে আসলে কি ধরনের প্রিপারেশন যায় বাড়িতে? আমার এখন প্রিপারেশনটা কিন্তু একদমই ডিফারেন্ট। বাংলাদেশে আসলে ঈদ এক ধরনের, আর যদি আমি ইউকে থাকি আরেক ধরনের ঈদ। আর আমি বাংলাদেশে ঈদের কথা বলতে পারি, আগে যখন বিয়ে হয়নি তখন তো আসলে কোনো টেনশনই ছিল না, কিছু ছিল না, আম্মুর উপরেই সব টেনশন থাকতো, বাসার কোনো কিছুই তো আমার টেনশন থাকতো না। হাতে মেহেদি দিব বা একটু গরু দেখতে যাব, এই যে লাস্ট গরুর চেহারাটা দেখতে যাওয়া খুব কষ্ট লাগতো, ওই জিনিসটা অনেক মিস করি। এইবার তো পাচ্ছি আলহামদুলিল্লাহ। বাট আমি যখন ইউকেতে ঈদ করি, আমাদের কোরবানির মাংস আসেই 2-3 দিন পরে বা ঈদের পরের দিন। তো আমরা বেসিক্যালি গরু দেখতেও পাই না, আমরা জানি না। তো যে ওই মাংসটা আসার পর যখন আমরা ভাগ ভাগ করে ফ্রেন্ড সার্কেলদেরকে দিতে যাই, তখন একটা ঈদের ভাইব আসে। তাছাড়া আসলে ওরকম কোরবানি ঈদের আলাদা কোনো ভাইব আমরা ওইখানে পাই না। বা আমাদের ওখানে গ্রিন স্ট্রিটে আমরা যাই, ওই সময় একটু ইন্ট্রোডিউস করানো যে না, ঈদের দিন আমরা এভাবে রান্না করে খাই। আমাদের ওখানে একটা জায়গা আছে স্পেসিফিক, ওইখানে বলে ওটাকে গ্রিন স্ট্রিট। সো ওইখানে সবাই ঈদের মেহেদি দিতে যায়, খুব ভিড় থাকে। তো সব কিছু মিলিয়ে ওইটাই আসলে আমাদের ঈদের প্রস্তুতি। সারা রাত ওখানে একটু ঘোরাফেরা করে হয়তো বা বাসায় এসে আবার ঈদের প্রস্তুতি নেওয়া। যেহেতু বাচ্চা আছে, আমার প্রতিবার যাওয়া হয় না, তো বাসায় বাচ্চাদেরকে নিয়েই সেলিব্রেট করি। একেবারে যন্ত্রপাতি যে ধারটার করতে হয়, এইসব কি করা হয়েছে ওখানে কখনো? ওখানে দরকার হয় না এগুলো, ডিরেক্ট কিনে এনে? আচ্ছা, ফারি আপুর কাছে জানতে চাই যে বিষয়টা, যে ঈদের সময় আসলে আগের দিন তো অনেক প্রিপারেশন শুরু হয়ে যায়, এই যে ঈদের ভাইব এখনই আছে বলছিলেন, তো কেমন সময়টা যায়? কারণ আমি জানি যে শুধুমাত্র একজন প্রেজেন্টারই আপনি নন, বরং আমি জানি যে আপনি খুব ভালো একজন মা এবং ভালো একজন সংসারী মা। তার কাছে একটু জানতে চাই কেমন। আচ্ছা, আমাদের ব্যাপারটা হয় কি, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে জব হোল্ডার, সো আমরা আসলে 2টা ঈদেই এক ছুটি পাই, এর বেশি ছুটিটা হয় না। যদিও আমি বিজনেস করি, আমরা চাইলেই পারি, বা আমি যখন ছিলাম ব্র্যান্ড প্রমোটার, ছুটি পেতাম। তো আজকে রাতে ফ্লাইট, সো মুভ অন করতে হবে। বাট কোরবানির যে একটা ব্যাপার থাকে, কোরবানিটা ডেফিনেটলি দেই, যেটা হয় যে বাবার সঙ্গেও দিতে হয়, শ্বশুর বাড়িতেও দিতে হয়। আচ্ছা, দুইভাবে। তো বাবার সঙ্গে তো কথাবার্তা কমপ্লিট করে আসছি, অ্যান্ড শ্বশুরবাড়িটা ওটা আলাদা করে হয়ে গেছে। এটা লাস্ট 6-7 বছর ধরে এরকমই চলছে। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু জীবিত নাই, সো আমার হাজব্যান্ড বড় ভাই
ও ওই সবকিছু জাস্ট ফোনে সব বুঝাই মানে হি ইজ দিচ্ছে। দ্য মেইন গার্ডিয়ান, তাই না? হ্যাঁ, আমার হাজবেন্ডই মেইন গার্ডিয়ান এবং আমাদের ফ্যামিলিতে আমি মেইন গার্ডিয়ান। একদম। তো এখানেও আমি বড়, ওখানে আমার হাজবেন্ড বড়। তো দেখা যাচ্ছে যে ফোনে ও ওইটা সামলাচ্ছে, আবার আমার বাবারটা সামলাচ্ছে, আবার আমি শ্বশুরবাড়িটা সামলাচ্ছি, আমি আবার আমার বাবারটা সামলাচ্ছি। মানে এটা হয় না যে আমি শ্বশুরবাড়িতে শুধু দেই, বাট আব্বা আবার এখানে রেগে যায় যে তুমি একটু দিবা না আমার সাথে, এরকম। তো দেখা যায় যে বোথ সাইড হ্যাপি রাখতে গিয়ে আমাকে বোথ সাইডেই করতে হয়। বাট কোরবানিটা দেওয়া হয় প্রতি বছর আলহামদুলিল্লাহ। একদম, যখন মানে থেকে একটা একদম। মানুষের আসলে এর আগে বিয়ের আগে দেখা যায় যে একরকম জীবন, যে একজন ভালো মেয়ে হলেই ঘটনা শেষ, একদম। কিন্তু একজন ভালো মেয়ে প্লাস ভালো বউ একসাথে হবে, দুটো একসাথে। জিনিস হতে পারাটা খুব Right. কঠিন। কিন্তু তাহলে বড় বউয়ের দায়িত্বগুলো আসলে একটানা সব। যদি শুনে ফেলি, যে কি কি দায়িত্ব আসলে এখন বউ হওয়ার পরে পালিত আচ্ছা, করতে বউ হয়েছে? হওয়ার পর থেকে তো অনেক দায়িত্ব। আমি আসলে আমার দেবর ননদদের সবার ছোট। আমার একটা ননদ, মানে ওরা 7 ভাই বোন, আমার একটা ননদ শুধু আমার ছোট, বাকি সবাই আমার সিনিয়র। বাট আমার বিয়ে হওয়ার পরে আমি আমার নিজ হাতে সবাইকে বিয়ে দিয়েছি। 6 ভাই বোনদের, মানে ওর যে 6 ভাই বোন সবাইকে আমি বিয়ে দিচ্ছি নিজ হাতে। অ্যান্ড আমার মনে আছে যে আমার জুয়েলারি খুলে, আমার মায়ের দেওয়া জুয়েলারি খুলে, যেটা আমি আসলে কোনো বলিনি কোথাও, আজকেই বলি, আমার মায়ের দেওয়া আসলে আমার বিয়ের গহনা ছিল তখন, ওটা যেটা মা খুব শখ করে বানাই দিছিল, ওটা আমি আমার বড় ননদের বিয়েতে, তখন আমার হাজব্যান্ড এসে আমাকে বলতেছিল যে তুমি কি দিবা, তোমার তো বড় ননদ। তো আমি বলছি তুমি তো ছেলে হিসেবে তুমি সব দায়িত্ব পালন করতেছো, ভাই হিসেবে আমাকেও করতে হবে। তখন তো আমি অনেক ছোট, তখন আমার বয়স ধরেন 19-20 বছর হবে বয়স এরকম। আচ্ছা, তো আমি বলছি আমি কি দিব, তো বল তুমি চাইলে দিতে পারো। আমি বললাম, কি দিব? বলে তুমি চাইলে তোমার গলার মানে যেটা পরে আসো ওইটা দিতে পারো। তো তখন চিন্তা করেছিলাম যে আসলে আমার মা অনেক কষ্ট করে বানাইছে এটা মনে মনে। সো ওই ফিলিংসটা আমি কখনো কোথাও বলিনি। ওই দিনের কষ্টটা আসলে আমি কেন যেন আজকে বলে ফেললাম। এটা খুব সিলি শোনা খারাপ যায়। হয়নি এখন আপু শুনতে এটার ভালো লাগে না? কারণে? এখন কিন্তু শুনতে অনেক ভালো লাগছে যে এখন ভীষণ কত ভালো লাগে। দায়িত্ববান হ্যাঁ, একজন হ্যাঁ। মানুষ। তো আমি ওই সময়টাতে আমার গলার হারটা খুলে যখন আমি দিয়ে দিই, যে আমি জানি যে আমার হাজবেন্ডই সবকিছু করছে, আর তারপরও যখন ওর একটা এক্সপেকটেশন থাকে যে আমার ওয়াইফ কি মানে দিবে, বা আমার ননদরা ভাবি, তা আমার কাছে শুধু আমার বাবা মায়ের দেওয়ার ওই মানে ওই গলার আর কানে নেকলেসটুকুই ছিল। আচ্ছা, ওইটাই আমি খুলে যখন দিয়ে দিই, ওই মোমেন্টটাতে আমার জন্য খুব কষ্টকর ছিল, বাট এখন মনে হয় যে ইটস ওকে, আল্লাহ তাআলা অনেক দিছে। আচ্ছা, এরপরে নিশ্চয়ই ভাইয়া অনেক গয়না কিনে ব্যাপারটা পুষিয়ে দিতে পেরেছে, হ্যাঁ, কিন্তু সেই দিন কি তার উপর মন খারাপ হয়েছে যে আমার হাজবেন্ড এরকম আমার অনেক কাছ মন থেকে খারাপ হয়েছে জিনিসটা নিতে because of, বললো? এটা তো আসলে যে কোনো মেয়ের ক্ষেত্রেই হয় না, যে আমি এত ছোট, আমার মা আমাকে ওই থাকে না যে আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি, সো বাবা মা অনেক কষ্ট করে জাস্ট গলায় আর কানে একটা জিনিসই দিছে, ওটা যখন আমি খুলে আসলে দিয়ে দিতে হয়, আমি তখন আসলে অনেক কাঁদছিলাম। বাট আমি এটা আমার হাজবেন্ডকে দেখাইনি। আমি আমার দায়িত্ব প্রত্যেকটা পর্বে পর্বে আসলে, আমি যে বলতে গেলে আমার চোখে পানি আসে, সো প্রত্যেকটা পর্বে পর্বে আসলে আমি করে গেছি, টিল না আমি এখন পর্যন্ত করতেছি, বাট এখন ভালো লাগে। বাহ বাহ, এটা আসলে ইটস আ বিগ থিং, এবং এটা পুরো একটা জার্নি, যে একটা ম্যাচিওর মেয়ে থেকে একটা ম্যাচিওর ঘরের বউ হয়ে গড়ে ওঠা নিজেকে, এটা বেশ চমৎকার একটা স্যাক্রিফাইসের মধ্য দিয়েও যেতে হয়। কুরবানির মধ্যে এই স্যাক্রিফাইস গুলো কিন্তু ঢাকা পড়ে যায়। কথা চলেই আসলো। হ্যাঁ, তাই না, যে নিজেরও কিন্তু বউ হয়ে অনেক রকম স্যাক্রিফাইসের ঘটনা থাকে। বেনজির আপুর কাছে এসে জানতে চাই যে এই যে বাড়িতে বউ হওয়ার পরের যে একটা লাইফস্টাইল, সেই সময় কি কি চেঞ্জেস আপনাকে আসলে একটু অবাক করেছে বা কোনো সময় একটু ইমোশনাল করে ফেলেছে? আমি বেসিক্যালি ঈদের সেই ভাইবটা শ্বশুর বাড়িতে খুব কিন্তু একটা পাইনি। আমার বিয়ের পরপরই তো আমি চলে গিয়েছি। সো এইবার গত 2বার হচ্ছে কি বাংলাদেশে আমি 2 ঈদ করছি। সো এইবার ঈদের ভাইবটা পাচ্ছি। আই এম সো লাকি। আসলে আমাকে সবসময় সবাই খুব আদরে রাখে, আর জানেই যে এই মেয়েটা তো বেড়াতেই আসছে, তো আমার উপরে কখনো এক্সট্রা প্রেশার বা অমন কিছু হয় নাই। আর যেটা স্পেশালি বলতে চাই যে কোরবানির ঈদ নিয়ে আমার হাজব্যান্ড অনেক বেশি এক্সাইটেড থাকে। ইউকেতে দেখা যায় আমার ফ্রেন্ড সার্কেল বা সবাই জানে যে কোরবানির ঈদ আসার আগ মুহূর্তে সবসময় গরুর ভিডিও দেখবে, গরুর হাট বা এই যে গরু দেখতে দেখতে আমার মাথা গরম হয়ে যায় যে আর কত গরুর ভিডিও দেখব। এই যে সে এসে গরুর হাটে সে কয়েকবার অলরেডি চলে গিয়েছে, এখনো মানে কি বলবো, ও আসার পরই ও জ্বরে কাহিল। তো আমি ওকে বলি যে সবসময় এসে যে প্লিজ তুমি এতবার হাটে যেও না, ওর খুব ভালো লাগে। সো কুরবানির ঈদ অ্যাকচুয়ালি ওর জন্য আসা। ভালো লাগে, গরুর হাট এনজয় করে। আপনার কি কখনো গরুর হাটে যাওয়া হয়েছে? আমার কখনো আসলে ভালো লাগে না, বা আমি যে বললাম না কুরবানির আগের দিন যে গরুর লাস্ট যে চেহারাটা দেখা, এইটা দেখেই তো আমার বুকটা ফেটে যায়।
তো সকালে উঠলে মনে হয় ও আচ্ছা একটু পরে তো কোরবানি দিবে, আমার কিন্তু খুব খারাপ লাগে। আসলে ভীষণ খারাপ লাগে এবং এটাই হলো স্যাডেস্ট পার্ট অ্যাবাউট কোরবানি। এবং মনে হয় স্যাডনেসটাই আসলে আমার এটার কোরবানির ঈদের এই মেসেজটা আসলে আমাদেরকে সৃষ্টিকর্তা দিতে চান। তো সেই স্যাডনেসটা আসলে অনেকেরই ফিলই হয় না, অনেকে জাস্ট কোরবানি করতে চায়, কত বড় গরু দিতে পারলাম এটা নিয়ে তারা খুশি থাকে। ইভেন কোরবানির পরে আছে না যে রাস্তাঘাটে রক্ত থাকে বা যেটা থাকে, আমার কিন্তু দেখে অ্যাকচুয়ালি খুব খারাপ লাগে। হয়তো বা আমি অনেক সময় আমি বলি নাই, বাট আমি সামটাইমস আমি কান্না করি একা একা, যে এটা সিলি লাগতে পারে অনেকের কাছে, বাট আমার একটু খারাপ লাগে। আচ্ছা, ফারিয়াপুর গরুর হাটে যাওয়া হয়েছে কিনা সেটা বিরতি থেকে এসে শুনবো অবশ্যই। একটা বিরতির সময় হয়ে গেছে, ঈদের আমেজে একেবারেই কিন্তু লেডিস ক্লাব সেজে উঠেছে। আপনারাও চলে আসুন, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই আমরা আবার ডেকে নিতে চাই। কেন ডেকে নিতে চাই জানেন? কারণ ঈদের আগের দিন আমি আশা করাই ভুল যে এই সময় আপনারা কোরবানির প্রিপারেশন বাদ দিয়ে এসে জুমেও আড্ডা দেবেন, কিন্তু লেডিস ক্লাবকে যারা ভালোবাসেন তারা নিশ্চয়ই অপেক্ষা করছিলেন এবং নিশ্চয়ই এখন যুক্ত হয়ে যাবেন। তাই তাদের জন্য স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দেবেন। এবং যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম ফারিয়াপুর গরুর হাটে যাওয়া হয়েছে কিনা, আমি প্রচুর ফারিয়াপুর ভিডিও দেখি যে ফারিয়াপুর গ্রামে গেছে এবং সবকিছু সে নিজ হাতে করছে, এরকম একটা বিষয়। সো গ্রামাঞ্চলে একজন বউ যা যা করে সবকিছু ফারিয়াপু পারে, রাইট? সো গরুর হাটের বিষয়টা একটু শুনতে চাই। না, গরু কিনতে যাইনি, বাট ব্র্যান্ড প্রমোশনের জন্য গিয়েছিলাম আমি। আচ্ছা, হ্যাঁ, দুবার গিয়েছিলাম, যেতে হয়েছে। তো যখন এটা তো পেইড প্রমোশনাল লাইভ, যেহেতু আমাকে তো করতেই হবে, এখন গরুর পিছনে দিয়ে হেঁটে হেঁটে দেখাইতে হবে। সো এটা আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, যে কখন লাথি মারে বা কখন কি করে। কিন্তু যেহেতু অলরেডি পেইড, কিছু করার নাই, লাথি খেলেও তোমাকে কাজ করতে হবে। অ্যান্ড এটা লাইভে ছিল, তো লাইভ এখন আমরা যখন লাইভে আছি, ওটা তো লাইভ মানে ডান বাম করা যাবে না, তুমি টাকা নিচে তোমাকে চাইতে হবে। এবং যদি গরু লাথি দেয় লাইভেই দিয়ে দিয়েছে, হ্যাঁ লাইভেই, মানুষ কেটে কুটে ওটা নিয়ে ফেলবে। প্রচন্ড ভয় পাইছিলাম, বাট হ্যাঁ পারফেক্টলি করে আসছি। ওটাই ছিল আমার গরুর বাজারে যাওয়া। আমার এখন হঠাৎ করে মনে পড়লো, আমি যখন উপস্থাপনা করতাম, আমার একটা সময়ে একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে গরুর ফ্যাশন শোই বলা যায় আর কি। মানে জাস্ট গরু বিভিন্ন হাট থেকে বিভিন্ন ব্যাপারীরা নিয়ে আসছে, সো গরুকে ধরে নিয়ে হেঁটে যাচ্ছে। সো আমাকে বললো মানে হোস্টিং, বাট আমি বুঝি না যে এরকম গরুর শো নিয়ে হচ্ছে গিয়ে আমি এটার হোস্টিং করব। সো আমাকে মানে শাউট করে বলতে হচ্ছিল, যেখানে অনেক মানুষজন, এখন এই গ্রাম থেকে আসে এই ব্যাপারীর এই গরু এত মানে আমার খুব ব্যাপারটা ফানি লাগছিল যে আমি খুব সুন্দর ফিটফাট জামা কাপড় পরে আমি এইভাবে বর্ণনা দিচ্ছিলাম। এই থিমের কিন্তু টিভি শো আমরা দেখেছি এবং ইট ওয়াজ ভেরি পপুলার। এবং গরুর ফ্যাশন শো এটা এখনো যদি হয়, আমি শিওর এখনো মানুষ করে যে যত সুন্দর করে সাজিয়ে আনতে পারে, মানুষজন এসে দেখবে। এটা কিন্তু আরো অনেক আগে না, তখন তো আসলে এরকম ফেসবুকও এরকম ছিল না, ভাইরাল ব্যাপারটাও ছিল না। সো তখন এই ব্যাপারটা নিয়ে আমরা খুবই অবাক হয়েছিলাম। ইভেন আমারও একটু জানি কেমন আনইজি লাগছিল যে ওকে ফাইন, এরকম একটা প্রোগ্রাম করছি, মানে উপস্থাপনা করতে করতে কত কিছুই যে উপস্থাপনা করতে হচ্ছে। ফারিয়াপুর কাছে আসি এবং দুই কন্যার মা ফারিয়াপু, এবং আমি জানতে চাই যে এই জার্নিটা কেমন ছিল এবং বিভিন্ন স্টেজে এই ডিপ্রেশনটা যে কোনো নারীদের জীবনে আসে। আপনার কি কখনো ডিপ্রেশন ছিল? আই নেভার হ্যাভ সিন ইউ ইন ডিপ্রেশন, বাই দ্য ওয়ে। না, ডিপ্রেশন তখন তো বেবির একদম ছোট ছিল, পোস্টপার্টামটা তো একদম বেবি হওয়ার পর। যেমন আমার যেটা হয়েছে, আমার তো 15 বছরে আমার বিয়ে হলো, 16 বছরে মা হয়ে যাওয়া। সো ব্যাপারটা তো একদম ডিফারেন্ট ছিল। আর ওই সময়টাতে আমি অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম, কারণ ওই সময়টাতে হয় না যে আমার হাজব্যান্ড অনেক ছোট, ওর একদম স্ট্রাগল একটা লাইফ, মানে ওর সময় না দেওয়াটা, মানে এটা আমার জন্য অনেক বড় একটা ডিপ্রেশন ছিল। বাট ওই যে আমার বাচ্চা বড় মেয়েটা বড় হয়েছে, আমি বড় হয়েছি, আমরা কিন্তু একসঙ্গে বড় হয়েছি, জিনিসটা কিন্তু এরকমই। তো যার জন্য ওইভাবে যে কষ্ট পেতাম এরকমটা না, মনে তো দুজন ওই যে ফ্রেন্ড একসঙ্গে খেলতেছি, বড় হচ্ছি, কার্টুন দেখতেছি, যা করতাম একসাথেই করতাম। মানে আমার বড় যে মেয়েটা আছে, তো ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, কানাডাতে আছে। সো ও আর আমি যা করছি একসাথেই করছি, একসাথেই বড় হয়েছি, খাওয়া দাওয়া, ঘুম, কার্টুন দেখা, হাঁড়ি পাতিল খেলতেছি, রান্নাবান্না করতেছি, সব ও আর আমি। তো এর মধ্যে হাজব্যান্ড আসতো অ্যাজ ইউজুয়াল, রাত্রে আসতো, ও টায়ার্ড থাকতো, বাট ও আমাদেরকে প্রপার টাইমটা দিত, সময় দিত। হ্যাঁ, ডিপ্রেশন তো থাকতোই। ভাইয়া এখনো ভীষণ সময় দেয়। আমি দেখেছি যে ভাইয়া আসলে নিজেকে অনেক খুব কঠিন কাজ করেন, কিন্তু যখনই যদি কোথাও যদি আপনার সাথে যেতে হয় তিনি যান। এটা কিন্তু আসলে হাজবেন্ড হিসেবে তার একটা চরম লেভেলের ডেডিকেশন। হ্যাঁ, ও একটু অতিরিক্ত।
অতিরিক্ত বলতে অ্যাকচুয়ালি অতিরিক্ত, মানে ধরেন এখানে আসার আগেও আমাকে কয়েকবার ফোন করছে যে তুমি কি পৌঁছাইতেছো, তুমি পৌঁছাইছো, নামছো, আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। মানে অফিসে সে কাজ করতেছে বাট টেক্সট, সে যদি কথা বলতে পারবে না, হ্যাঁ এটা ওর মধ্যে আছে সব সময়। মানে ওই যে ফ্যামিলির বাইরে বড় হয়েছে, তো তো নর্মালি যেটা হয় কি, ফ্যামিলির বাইরে যেসব ছেলেরা বড় হয় ওরা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হয় না, বাট ওর ব্যাপারটা ডিফারেন্ট ছিল। ও যেহেতু ফ্যামিলির আদরটা কম পেয়েছে, ও কিন্তু ক্যাডেট, এক্স ক্যাডেট। আচ্ছা, এটার পরপরই ও হচ্ছে মালয়েশিয়াতে চলে যায়, ওখানে বিবিএ করে। তো ও সবসময় একটা ফ্যামিলি চাইতো। তারপর ও যখন বাংলাদেশে ব্যাক করে, তারপর ওর সঙ্গে আমার দেখা হয়ে যায়। ওই যে মানে সবকিছুর পরে আমি কেন্দ্রিকই ছিলাম আসলে সবকিছু মিলে। একেবারে মানুষ দেখা যায় যে কিছু মেয়েদের কমপ্লেইন থাকে যে বিয়ের পরে আমার স্বামী পরিবর্তন হয়ে গেছে, এদিকে মনে হয় সব মেয়ের একটাই চাওয়া থাকে যে না এমন স্বামী সব সময় সবার হোক, যে বিয়ের এত বছর হয়ে গেছে কিন্তু তার অ্যাটেনশন কমছে না। না, আমারটা ডে বাই ডে আমার কাছে মনে হয় যে বাড়ে। আসলে কি কমে, আমি তো আমার বাবার ক্ষেত্রে দেখেছি যে বাড়তেছে। ইভেন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন, আমি দেখতাম যে আমার শাশুড়ি রান্না করতেছে, আমার শ্বশুর পিছনে গিয়ে বসে আছে, এটা আমার নিজের চোখে দেখাতো এগুলো। বা আমার শাশুড়ি শাওয়ার নিতে যাচ্ছে, আমার শ্বশুর দাঁড়ায় আছে বাইরে। সো এটা আমার কিছু লাগবে কি আমার হয়। হ্যাঁ হ্যাঁ, বাড়ে তো, কমে আমি জানি না। আমাদের তো বাড়তেছে, আমার বাবা মা সারাক্ষণ টুকুর 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 টুকুর। হ্যাঁ, মানে আমি তো এটা দেখে আসলে বড় হয়েছি যে আব্বা আম্মারা সারাক্ষণ কথা বলতে থাকে, এবং এখন যে অন্যথায় কিছু হয় সেটাই আমি দেখে অবাক হই যে আসলে আমাদের বাবা মারা যেভাবে একসাথে বড় হয়েছেন নিজেরা একসাথে, এবং আমরা যেটা দেখে বড় হয়েছি সেটা হয়তো অনেকে ইদানিং বলে মিসিং হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে। ব্যস্ততার জন্য হয় আপু। যেমন আমি আজকে সকালে আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে বাবু লাইফটা যেন কেমন হয়ে যাচ্ছে, তাই না? মানে ও এত ব্যস্ত আর আমি এত ব্যস্ত, মানে কেন যেন ওর সাথে আমার সময়টাই মিলছে না। ধরেন ও যখন বাসায় ঢুকতেছে আমি তখন বের হয়ে যাচ্ছি। আমি অফিস করি হচ্ছে রাত 8টা থেকে, আমার অফিস মানে আমার টাইমিংটা পুরো ডিফারেন্ট টাইমিং, যেহেতু আমি বিজনেস করি। সো আমি অফিসে যাই হচ্ছে রাত 8টায়, ঢুকি 2:30 3টায়। আমার পিচ্চিটা আবার জেগে থাকে, মায়ের জন্য অপেক্ষা করে। মায়ের জন্য অপেক্ষা করে, প্লাস ও প্রচন্ড লেখাপড়া করতে পছন্দ করে, আর ও ফজরের নামাজ পড়ে তারপর ঘুমায়। তো সবকিছু মিলায় দেখা যায় যে আমি আসার পর হয়তো আমার হাজবেন্ড ঘুমায় যাচ্ছে। এটাই বিজনেসে আসার পর এই প্রবলেমটা বেশি ফেস করছি আমরা। মানে রাত্রে দুটো লাইফ থাকে, তো যার জন্য আমার অফিসটা আমি আবার হোম অফিস করি আপু, যেহেতু আমার সারা যেন কখনো বুঝতে না পারে যে আচ্ছা মামা তো সময় দিচ্ছে না আমাকে। সো আমি বাসা থেকে হোম অফিস করতেছি, আর রাত্রেবেলা আমি অফিসে যাচ্ছি যখন আমার হাজবেন্ড বাসায় থাকে, তখন হচ্ছে যে সারাকেও প্রপার টাইম, অ্যাটলিস্ট ও বুঝতেছে যে না পাপা আছে, পাপা ঘুমাচ্ছে, পাপা বাসায় আছে, কেউ একজন আছে। এটা মানে ওরা সেই লোনলিনেসটা ফিল করে, আমরা দিচ্ছি না, আমরা দেইনি আসলে। যেমন অনেকের কমপ্লেইন থাকে না যে আচ্ছা বাচ্চাদেরকে সময় দিতে পারতেছি না, কেন এত সময় দিব নিজেদের ক্যারিয়ার। আমার কাছে মনে হয় যে না, নিজেদের ক্যারিয়ারটাকে ধরে রাখা যায় বিভিন্নভাবেই তো ধরে রাখা যায় আপু। আমার সারাকে নিয়ে আমি বিভিন্ন মেলায় গিয়ে লাইভ করছি আপু, এটা সবাই জানে। ও পিছনে বই পড়তেছে, হাঁটতেছে, এত ক্রাউড, আমি লাইভ করতেছি, সবাই আল্লাহ মেয়েটা কি লক্ষ্মী, মাশাআল্লাহ, ওর মতো করে লেখাপড়া করতে, ও হাঁটতেছে, ঘুরতেছে, পড়তেছে। সো প্রপার টাইম দিতে হবে বাচ্চাদেরকে। বাহ, চমৎকার। এদিকে ইসরাত আপুর দুটো বাচ্চা, তুবা এবং তাবিদ, এবং ওদের সাথে ফটো সেশন নিয়ে একটা মজার ঘটনা আছে যেটা আমি শুনেছি। ওদের মায়ের মতো ফটো সেশন বা এরকম লাইফে ওরা হুট করেই যখন এসেছে, মা তো আগে থেকে ক্যামেরার সামনে অভ্যস্ত, ওরা ব্যাপারটাকে কেমন করে দেখে? আমার মেয়ে অনেক এনজয় করে। আমি যখন ব্লগ করি বা একটু ক্যামেরাটা আমার দিকে তাক করি, ও বলে আমাকে দেখাও, মি মি মি। তো আমার ছোটটাও, আমি কখনো ভাবিনি আমার ছেলেটা এরকম হবে ক্যামেরা ফ্রেন্ডলি, মাশাআল্লাহ ও অনেক এনজয় করে। আর আমার মেয়ে আছে না যে এখন ভালো বাংলা বলতে পারে, ওর বয়স এখন 3 বছর মাশাআল্লাহ। তো এখন কোনো জামা কাপড় পরলে বা কিছু বললে মামি কেমন লাগছে বলো তো, তো ভালো লাগে। মানে ও নিজেকে দেখাতে ভালোবাসে, প্রেজেন্ট করতে ভালোবাসে, বা ও যদি কোনো 2-1টা চ্যানেলে আমার সাথে গিয়েছে, সে ক্যামেরা লাইট দেখে সেগুলো ছেড়ে সে যাবে না, সে সেট থেকে যাবে না, সেগুলোর সামনেই বসে থাকবে। সো এনজয় করে। যদি আমার বাচ্চারা এনজয় না করে আমি ওদেরকে কখনো প্রেশার দিব না। আর সব মারই তো একটা ড্রিম থাকে না যে আমার বাচ্চাটা যদি হয় আমি এটা করব এটা করব। তো আমার ফার্স্ট মেয়ে বেবি হওয়াতে আমি সত্যি কথা বলতে অনেক হ্যাপি ছিলাম যে মেয়ে বাচ্চাকে ইচ্ছা মতো সাজুগুজু করাতে পারবো নিজের মন মতো। অনেকে আমাকে অনলাইনে বলে এত শপিং করে কেন, এত মেয়ের জন্য কেনাকাটা করে কেন, বাট আমার পুতুল হচ্ছে গিয়ে ও, আমার পুতুলটাকে আমি সাজাই, এটা হচ্ছে গিয়ে আমার আনন্দ, এটা আমার বেঁচে থাকা। এবং মানে দিস ইজ ইওর মাদারহুড, তাই না? নোবডি ক্যান টেক ইট অ্যাওয়ে ফ্রম ইউ। না, আর আমি কখনো ভাবিনি যে ছেলে বেবিকে আসলে আমি আদর করতে পারবো। আমি একটু কেমন জানি একটু বলতে গেলে
টেনশনে ছিলাম বেসিক্যালি। না, ছেলেরা কিন্তু মা ঘেঁষা হয়। ছেলে মাশাআল্লাহ ও এখন আদর নিতে জানে, ও মাশাআল্লাহ অনেক ঢং করতে জানে। সো বাচ্চাদের ঢং দেখেই দিন পার হয়ে যায়। আর ওরা ফটোশুট করতে বা যেটাই করি ওরা অনেক লাইক করে। আর তুবা তো জানে যে ওর ফটোশুট স্পেশালি একজনই করে। সো ওই টিটু মামা করতে থাকে। ও জানে যে ক্যামেরা আসলে এটা টিটু মামার ক্যামেরা, আর ও খুব এনজয় করে। আগে থেকেই ডিভা হয়ে রেডি হয়ে বসে থাকবে। হ্যাঁ, আর ইভেন অনেকে বলে যে আমি আগে যেভাবে পোজ দিতাম পাটা এক পাশে করে এভাবে, আমার মেয়েও এখন ওইভাবে দেয়। আমি কি একদমই শিখাই নাই, একদমই না। এটা হলো নো ডিএনএ টেস্ট নিডেড। একদম মানে মেয়ে অটো মা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই বিষয়ে আরো শুনবো। আমাদের আসলে আড্ডা এমন করেই জমে উঠেছে যে বিরতি নিতে ইচ্ছে করে না, তবুও সেই বেরসিক বিরতিটার সময় হয়ে গেছে। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে আসলাম খুব চটজলদি বিরতির এপারে, এবং এপারে এসে কিন্তু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই জুমের আড্ডা কিন্তু চলমান, এবং ঈদের সময়ও আপনাদেরকে ভুলে যায়নি। তাই চাই যে আপনারা খুব জলদি যুক্ত হয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারবেন। ফারিয়া আপু, সোশ্যাল মিডিয়ায় হয়তো আমি বলবো যে এমন একটা জায়গা যেখানে ইউ ক্রিয়েটেড ইউর আইডেন্টিটি, ইউ ওয়ার্কড সো মাচ, সোশ্যাল মিডিয়া হ্যাজ গিভেন ইউ সো মাচ। কিন্তু আমি আরেকটা বিষয়ে জানতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়ার যে একটা নেগেটিভ সাইড আছে, সেটা আসলে আপনাকে কেমন এফেক্ট করে? নেগেটিভ সাইডটা আগে খুব বাজেভাবে এফেক্ট করতো, বাট আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার ফ্যামিলি, আমার স্ট্রেংথ। যেটা আমি 2 থেকে 3 বার এরকম একটু ভাইরাল হয়ে গেছিলাম, সামহাও হয় না স্লিপ অফ টাং কথা বলতে বলতে, তখন আমার ফ্যামিলি আমাকে, আমি ওই সময় প্রচুর ভাঙতাম, বাট আমার বড় মেয়ে স্পেশালি সুপ্তি, ও এবং আমার হাজব্যান্ড লাইক একদম স্ট্রংলি আমার পাশে থাকতো, বলতো ইটস টোটালি ফাইন, আমরা আছি, কিছু হবে না। এবং এমনও হয়েছে যে আমরা ফুল ফ্যামিলি, আমরা যখনই আমি সোশ্যাল মিডিয়াতে এইরকম নেগেটিভ ট্রলের শিকার হয়েছি, আমরা ফুল ফ্যামিলি একদম লাইভে আসছি, একসঙ্গে আসছি, এবং লাইভে এসে আমরা আমাদের কথাগুলো বলতাম। হ্যাঁ, খুব কষ্টকর একটা ব্যাপার, আমার ধুরা কাজই করবো না, এমনও গেছে আমার যে আমি কাজ করবোই না, বাট আমার বাচ্চা এবং আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবসময় চাই তুমি কাজ করবা, তুমি ভালো করতেছো, পজিটিভিটি থাকবে, নেগেটিভিটিও থাকবে, বাট আমি কেন যেন নেগেটিভ জিনিসটা না নিতেই পারি না। মনে হয় যে যেটা আমি না, সেটা যখন আমাদেরকে বলা হয় ওইটা আসলে নেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, বাট এখন ইউজ টু হয়ে গেছি। আচ্ছা, যে মানুষ হুট করে কিন্তু কিছু ইনসেনসিটিভ মানুষেরও একটা অডিয়েন্স আছে, কিন্তু একটা সার্কেল আছে যারা আসলে সোশ্যাল মিডিয়াতে আসেন, ওনারা হয়তো পজিটিভ কথা বলতে আসেনি না, ওনারা হয়তো নেগেটিভ কথা বলতেই পছন্দ করেন, ওনারা পছন্দই করে হচ্ছে নেগেটিভ কথা, এবং কিছু আছে হচ্ছে যে এসেই খোঁজাখুঁজি শুরু করে দেবে নেগেটিভ কথাই, মানে আমরা এক্সপেক্টই করবো না যে ওরা আমাদেরকে কখনো পজিটিভ কথা বলতে পারবে। যেমন এখন আমি বেশিরভাগ সময় আমার যেটা হয় আপু, আমার এটা খুব প্রশংসা আছে যে আমাকে যত নেগেটিভ কথাই বলা হোক ওটাকে আমি খুব সুইটলি পজিটিভলি হ্যান্ডেল করি। বাট আমার লাইফেও এরকম হয়েছে, আমি ট্রলের শিকারও হয়েছি, কিন্তু ওই সময়টাতে আমি প্রচুর ভেঙে পড়ছিলাম যে আমি আর কাজই করবো না ইন্ডাস্ট্রিতে। তখন আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা ফুললি সাপোর্ট দিচ্ছে, বাচ্চা দুইজনই, যে ইউ শুড, তুমি করবা, তুমি ভালো করতেছো বলেই তো তোমাকে নিয়ে চর্চা হচ্ছে, সো ওয়াই নট। বাহ, চমৎকার। এই বিষয়ে একটু ইসরাত আপুর কাছেও আসতে চাই যে এখন তো ব্লগিংও করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাপিয়ারেন্সটাও বেড়েছে, তো সেই ক্ষেত্রে এত মানুষ যখন প্রশংসাও করে, আমি নিশ্চিত যে কিছু মানুষ আছে যারা মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করে, সেটাকে কিভাবে হ্যান্ডেল করেন? কমেন্ট পড়ি আমি, হয়তো অনেকে বলবো অনেকে কমেন্ট পড়ে না, আমি কমেন্ট পড়ি। কমেন্ট পড়ে আমি আসলে বুঝতে চাই যে সবাই কি বলছে, আমাকে কি ভাবছে। তো আমার বাসায় বেসিক্যালি আমি অনলাইন ব্যক্তিত্ব, মানে আমার হাজব্যান্ড ওরকম অনলাইনে অত কিছু না, ওর লাইফ নিয়ে বা ওর বিজনেস নিয়ে বিজি। আজকাল বা আমার মেয়েটা যখন পেটে আসলো তখন থেকে ও খুব আমাকে আর কি দেখা শুরু করলো। এছাড়া এর আগে কিন্তু ও বলতো ওর শখের জিনিস ও করুক, আমি ক্যামেরার মানুষ না, ক্যামেরার সামনেও যাব না, ও ওটা করুক। মানে আমরা দুজন হচ্ছে কি 2 মেরুর মানুষ। বাট এখন যখন ও টুকটাক জিনিস দেখে, আমার ছেলে মেয়ের জন্য দেখে, বা ওই আবার বলে জানো আমি যখন ইউকেতে, বাংলাদেশে আছি, ও যখন ইউকেতে যায়, ও তো রোজার ঈদে আমাদেরকে দিয়ে চলে যায়, আবার কোরবানির ঈদে আসে। সো একটা মাঝে একটা বিশাল গ্যাপ। ও প্রতিদিনই বলে আমি তোমাদের ব্লগ দেখি, তোমরা কি করো জানো, ও তুবাতাবি দে হয় ওই হয়। সো ওর জন্যই, বা আমার ফার্স্ট এখন ভিউয়ার থাকে ও, এখন সেকেন্ড ভিউয়াররা কি বলে আই ডোন্ট কেয়ার।
হ্যাঁ, সো ও দেখে, আমার বাসার মানুষ দেখে, আমার শ্বশুরবাড়ির সবাই দেখে। আমি যখন কোনো কিছু বলতে যাই যে তুবা তাবিদের এটা হয়েছে, আমার এটা হয়েছে, বলে ও হ্যাঁ ব্লগে তো দেখছি কালকে। সো মানে সব কিছুই আমি বলি না, আমি সব কিছু ব্লগে দেখাই না, আমার লাইফের আরও কিছু আছে। সো মানুষ, বাকি মানুষ যে যাই বলুক, আই রিয়েলি ডোন্ট কেয়ার। বাট যদি ভালো না লাগে আমি ব্লক করে দিই, শেষ। হ্যাঁ, খারাপ লাগে তো, সামটাইমস খারাপ লাগে যখন বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে কথা শুনি, বাচ্চাদের খাবার দাবার নিয়ে কথা শুনি, তখন একটু খারাপ লাগে। না, এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশে এই টাইপের একটা গোষ্ঠী আছে যারা কিনা ওই যে বাচ্চাদের খাবার দাবার নিয়েও কথা বলতে পারেন। এটা এত ইনসেনসিটিভ একটা ঘটনা, এটা যে আসলে একটা মানবিক পর্যায়ে থেকে মানুষ করতে পারে, এটা ভাবা যায় আমার না। অ্যাকচুয়ালি সব এক একটা জায়গার এক এক, বলে না যে একটা জায়গার গালি একটা জায়গার বুলি, এক এক জায়গায় এক এক রকম। যেমন আমাদের ইউকেতে সিস্টেমটা হচ্ছে গিয়ে বেবি হওয়ার পর কার সিটে করে নিয়ে বের হতে হবে, কার সিট ছাড়া হসপিটাল থেকে ডিসচার্জ করবেই না। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি যখন কার সিট করে আমি ভিডিও করেছি যে আমি ওকে বাসায় নিয়ে যাচ্ছি, বা শপিং মলে গেলে বাগিতে থাকে আমার বাচ্চাটা, তখন সবাই না, কিছু মানুষ কমেন্ট করে, হ্যাঁ বাচ্চাটাকে একটু কোলে নিতে পারে না, এত ছোট একটা বাচ্চা একটু কোলে নিতে পারে না, নিজের ফ্যাশনের জন্য ঠিকই হচ্ছে গিয়ে কি জানি বাজারের ঝুলির মতো নিয়ে নিয়ে হাঁটছে। সো এই টাইপের কথা শুনতে খুব আগে খুব হাসি পেত আমার, সত্যি কথা বলতে। বা বাচ্চারা যদি প্যাসিফায়ার মুখে নেয়, সেটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। সো এগুলো খুবই ফানি। সো এগুলো ইটস ওকে। এখন যুগ চেঞ্জ হয়েছে, বাংলাদেশেও এখন অনেক উন্নত। সো সবাই আসলে এগুলো বলে না, খুব কম মানুষ। আর এখন ওয়ার্কিং মাদারের সংখ্যা প্রচুর এখন বেশি। এখন মানুষ আমাকে বেসিক্যালি, আমি বাচ্চাদেরকে নিয়ে বেশি কেন শুনি, মানুষ আমাকে এখন দেখতে ভালোবাসে তুবা তাবিদের মা হিসেবে। আমার আগের পরিচয়টা অনেকে জানতেও চায় না, জানলেও উঠাতেও চায় না। কিছু মানুষ আছে আমাকে বলে যে হ্যাঁ আপু আগে পেপারে তোমার ছবি দেখতাম, খুব ভালো লাগতো। খুব কম মানুষ, বেশিরভাগ মানুষই আমাকে দুই বাচ্চার মা হিসেবে দেখতে ভালোবাসে, এবং ওরা চিন্তা করে যে ওদের জন্য বেস্ট আমি করব। যদি হয়তো বা কিছু খারাপ লাগে ওরা তখন বলে। সো আমি এটাও নেগেটিভলি নিই না, পজিটিভলি নিই। ইটস ওকে। খুবই খুবই সুন্দর, এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ যে ইউ লুক অ্যাট লাইফ পজিটিভলি। আমি যেটা ভাবি আমার জীবনটা সেভাবেই গুছিয়ে নেওয়াটা দরকার। ফারিয়া আপুর কাছে একটা খুব কঠিন প্রশ্নও না, কিন্তু যেটা আমি জানতে চাই সেটা হলো যে ইদানিং প্রচুর মানুষ উদ্যোক্তা হচ্ছেন, অনেক এন্টারপ্রেনার আছে, কিন্তু ইউ হ্যাভ স্টার্টেড ডুইং লাইভ, আমি জানি না সিন্স ফর এভার, অনেক দিন ধরে, একদম শুরুর দিকে যখন লাইভের কালচার শুরু হলো, ফারিয়া আপু ইজ ওয়ান অফ দেম যে লাইভ শুরু করেছে। তো সেই সময় এত মানুষ ছিল না, এত বছর পরে এসে এখন এন্টারপ্রেনার হওয়ার কেন ইচ্ছে হলো, এবং এত আগে কেন হলো না? আগেও কিন্তু সুযোগ ছিল, উই নো যে ইউ হ্যাড মানি, ইউ হ্যাড অপরচুনিটিস, ইউ হ্যাড ফলোয়ার্স, তাহলে এখন কেন, আগে না কেন? আচ্ছা, সব কিছুই কিন্তু একটা সময় সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। যখন 2016-এ আমি সর্বপ্রথম লাইভ করা শুরু করি, তখন কিন্তু কোনো পেইড প্রমোশনাল লাইভ এগুলো কিছু না, জাস্ট নর্মাল চিটচ্যাট এটা। আর মানুষ আমাকে না ওই যে সুপ্তি স্যারের মা হিসেবে ওইভাবেই অ্যাকসেপ্ট, আল্লাহ এত ছোট, এরা সবাই এত ছোট, বাচ্চাগুলো ছোট। আর আমরা যেহেতু একটু ঘুরি মানে বেশি দেশের মধ্যে, দেশের বাইরে, সো ওই পিকচারগুলো আপলোড করতাম, সবাইকে অ্যাপ্রিসিয়েট করতো। তো ওইভাবে করতে 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 2017-এ আমার প্রথম কমার্শিয়াল ওয়ার্ক শুরু হলো। ভালোই লাগতেছিল, পেইড প্রমোশনাল লাইভ, এটা চারটা দিয়ে শুরু হলো। 2018-এ এসে তখন একটু একটু করে কাজ বাড়তে থাকলো। কোভিডের সময় মানে আমি বলবো 19 থেকে টানা কাজ করা শুরু হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে। আমি একসঙ্গে 3টা কোম্পানির সঙ্গে সাইনিং করলাম, অ্যান্ড তখন থেকে একদম টানা কাজ। তখন আসলে বিজনেস জিনিসটা না আমার মাথায় কখনো আসেই নাই আপু, মানে আমার কাছে মনে হচ্ছে তখন লাইফটা এনজয় করতাম, মানে টাকা কি আসতেছে ওটা ইম্পর্টেন্ট না, আমাকে লাইফ করতে দেন, একদম লাইভলি লাইফ করে উড়াই দিতে পারবো এমন একটা অবস্থা। তো ওই যে লাইভ করতে 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 এটা একটা মজা, ভালো লাগতেছে, আমাকে যত কথা বলতে দেন কথা বলতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমি কিন্তু 2023-এর লাস্টে একদিন, আমার কোনো ইন্টেনশনই ছিল না বিজনেস করবো, আমাকে অনেক সাপ্লায়াররা বলতো আপু আপনি কেন করেন না, আল্লাহ আপনি কেন করেন না, এই আমাকে ওই যে ফোন নাম্বার নিয়ে নিয়ে এটা করতো বা পেজে নক করতো। বিজনেস প্রশ্নই ওঠে না, আমি জীবনে বিজনেস করবো না। আচ্ছা রিজন আছে, কারণ হচ্ছে যে আমার আমি পুরান ঢাকার মেয়ে, তো বাবা চাচারা হচ্ছে বিজনেস করে, তা আমার এই জিনিসটা ভালো লাগতো না। এত বিজনেস দেখছি, কারণ হচ্ছে কি যে দেখতাম যে দাদা, আমার আব্বা, আমার চাচারা না ওই যে দুপুরবেলা একবার আসতো ঘুমানোর জন্য, তো এই জিনিসগুলো না আমার খুব বিরক্তিকর লাগতো। আমার মনে হতো যে একজন জব হোল্ডার, যেমন আমার এক চাচু ছিল জব হোল্ডার, ও যেমন 5টা হচ্ছে সকাল 9টা 5টা অফিস ছিল, তো বিজনেস জিনিসটা আমার মাথায় ওইভাবে কখনোই ছিল না।
তারপরে আমি জানি না 2023 সালে মনে হয় আল্লাহ একদম একদম নিজের হাতে ধরে এনে যে কোনো একটা মাধ্যমেই হোক আমি মনে হয় জিরো ব্যালেন্স দিয়ে আমার বিজনেসটা শুরু করি, যেখানে আমাকে 1 টাকা ইনভেস্ট করতে হয়নি। যেহেতু আমি একটু পপুলার ফেস, মানুষ আমাকে চিনে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে একজন বলল যে কালকে থেকেই শুরু করে দাও, জাস্ট লাইভ শুরু করে দাও কালকে থেকেই। তা আমি বললাম তো এইভাবে তো না, যদি বিজনেস করতেই হয় তাহলে প্রপার সব কিছু করে একটা অফিস ভাড়া টাড়া নিয়ে। তো বলো ওকে ফাইন, 1 সপ্তাহ সময় নাও, শুরু করে দাও। আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, আমার হাজব্যান্ড একটা কথাই বললো, বাবু আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারবো না, কারণ প্রথমত ও জব হোল্ডার, আমাকে প্রচুর সময় দিতে হয় অফিসে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিজনেস ম্যাটেরিয়ালি না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বিজনেস ম্যাটেরিয়ালি না। তো আমি বললাম যে তুমি শুধু আমাকে একটু হেল্প করো, মানসিক হেল্পটা করো। তো বলে এইটুকু তো পারবো। অ্যান্ড দেন অফিস খুঁজলাম, আমি 4 দিনের মতো অফিস পেয়ে গেলাম। অফিস পেয়ে আমার মনে আছে আপু, আমি যখন প্রথম লাইভে দাঁড়াই, তো আমাকে যে আপুটা আমাকে বিজনেসে এনেছে, আপু আমাকে অনেক হেল্প করছে, একদম জিরো ব্যালেন্স দিয়ে উনি আমাকে প্রোডাক্ট দিল এবং বাম্পার হিট আমার। আমি লাইভে দাঁড়াইলাম, একদম সব মানে ফারিয়াস মিরর যতটুকু ফেস ভ্যালু ছিল মানে সব সোল্ড আউট হয়ে যাচ্ছিল তখন। 2023 সালের কথা, লাস্টের দিকে যেটা বলছিলাম আমি, 2023 লাস্টে একদম কিন্তু। তো ডিসেম্বরের ঘটনা এটা। তো তারপরে 7 দিনের দিন তো হঠাৎ করে আমি লাইভে দাঁড়াবো, তো আমি জানলাম যে ওই প্রোডাক্টের কোয়ান্টিটি নাই লাইভে, কয়েকটা প্রোডাক্ট আছে কোয়ান্টিটি নাই, মানে যে আমাকে দিচ্ছিল। তো সামহাও জানতে পারলাম যে আমাকে আর ওইভাবে তো কেউ দেয় না আসলে, উনি আমাকে হেল্প করছে, বাকিটা না। আমার মনে আছে আমি সেদিন ওই শূন্য ঘরে আমার জামাইটা ধরে আমি অনেক কাঁদছিলাম, যে মানুষকে আমি দেখতেছি যে মানুষ লাইভে দেখাচ্ছে যে তখন ঈদের সিজন, প্রোডাক্ট ঢুকতেছে বস্তা ভরে ভরে, আমার লাইভ করার মতো একটা প্রোডাক্ট নাই, এবং আমি আসলে ওইভাবে জানতামও না যে এটা কীভাবে কী করে না করে এরকম। তো ওই যে একজনের উসিলায় আসা, আমি ওই দিন অনেক কাছে, আমার হাজব্যান্ড বলছে যে কোনো সমস্যা নাই, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। এবং তারপর দিন আর ঘুরে দাঁড়াতে হয় নাই। তারপরের দিন আমার পেজ পুরা একদম আপনার সাপ্লায়ার, আমি জানি এটা কীভাবে হয়েছে, বিভিন্ন সাপ্লায়ার যারা আছে তারা নিজে থেকে টেক্সট করছে যে আপনি লাইভ করেন, প্রোডাক্ট আমরা দিচ্ছি। তো প্রথম দিকে আমি দেশীয় কালেকশন নিয়েই বেশি কাজ করছি, পরবর্তীতে তো পাকিস্তানি ব্র্যান্ড, ইন্ডিয়ান এইসব নিয়ে কাজ করছি, সবকিছু নিয়েই কাজ হচ্ছে আস্তে আস্তে। আরও অনেক কিছুই অবশ্য জানার আছে, আমাদের ঈদের আয়োজন, ঈদের আমেজ অবশ্যই আছে পুরোটা সময় জুড়ে। আপনাদেরকেও কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতির পরে, এসে আবারও আড্ডা হবে, সাথেই থাকুন। বিরতির পরে যখন ফিরে আসলাম তখন হাতে আছে অল্প একটু সময়, এবং সেই সময়টাতেই আমি জানি আপনাদের কাজের ব্যস্ততাও বেড়ে গেছে, কারণ রাত বাড়ার সাথে সাথে আগামীকাল কুরবানির ঈদের প্রস্তুতিও কিন্তু বাড়ছে। আর সেই সময়টায় আমাদের সাথে জুমে কিছু বন্ধুরা যুক্ত হয়েছেন, চলুন কথা বলে আসি তাদের সাথে। শুরুতেই মরিয়ম আপুকে দেখতে পাচ্ছি, ফাহিমা আপুকে দেখতে পাচ্ছি। মরিয়ম আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু একটু শোনা যায়। এখন আমার কথাটা শুনে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করুন। সেটা হলো মরিয়ম আপু, এই যে কুরবানির ঈদ, আজকের যে বিষয়টা সেটা হলো ঈদ মানে, তো কুরবানির ঈদ মানে আসলে আপনার বাড়িতে কেমন প্রস্তুতি চলে এবং কুরবানির ঈদটা আসলে আপনার কাছে কেমন অর্থ রাখে সেটা একটু শুনি। হ্যালো হ্যালো, ফাহিমা আপু কি শুনতে পাচ্ছেন? অনেকদিন মানে আমরা এই পর্যায়ে ফাহিমা আপুর কাছে আসি। ফাহিমা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে কুরবানির ঈদের মানেটা আসলে আপনার কাছে কি? শুভ সন্ধ্যা সবাইকে, অভিনন্দন। এখানে ফারিয়া আপু আছে, ফারিয়া আপু আপনাকে অনেক অনেক অভিনন্দন, এবং ইসরাত আপু আপনাকে অভিনন্দন, এবং অহনা আপু, সবাইকে খুব সুন্দর লাগছে। আসলে কোরবানি এটা আমার প্রতিদিন, সবাইকে ঈদ মোবারক। কোরবানি এটা হচ্ছে গিয়ে মানে একটা, মানে আমার একটু সবসময় মন খারাপই হয় যে আমাদের অলরেডি মানে আমাদের গরু প্রায় এক মাস আগে থেকে কেনা হয়, সেটাকে আমরা একটু লালন পালন করি। তো তখন যখন এটা কোরবানি দেওয়া হয় তখন একটু খারাপই লাগে। তো সারাদিন ব্যস্ততা কাটে, তারপরে গোশতগুলো সবগুলো গোছানো হয় ফ্রিজে, মানে সব আমাদের নিচে যখন সব বন্টন করে দেওয়া হয়। তারপর কিছু আমরা আসলে কি যে আমি অনেককে দেখি যে আপনার সবাই বেশিরভাগই আপনার মাংসগুলো আমরা ফ্রিজে, আমরা যারা কিনতে পারি তারা দেখা যায় ফ্রিজিংটা বেশি করি। আসলে আমার মতে এটা ফ্রিজিংটা না করে গরিব যারা আছে তাদেরকে সবাইকে বিলে দেওয়া উচিত। আমরা এই ভুলটা অনেকে করে থাকি। আমার ক্ষেত্রে আমিও এটা করি যে কোরবানির যে মাংসগুলো আছে আমি বেশিরভাগই হচ্ছে গরিব, তারা তো সারা বছর
কিনে খেতে পারে না, তাই আমি সবকিছু মানে নিচে থেকে যেটা বন্টন করা হয়, তারপর আমার যারা পরিচিত গরিব মানুষরা আছে তাদেরকেও আমি দিয়ে দিই। আর তারপরে বিকেল বেলা যখন কাজটা শেষ হয়ে যায়, বিকেল বেলা একটু আর কি সবাই সবাই মিলে একটু ঘুরতে যাই, বাচ্চা সহ কোনো পার্কে বা কারো বাসায় একটু ঘুরতে যাই। আর অনেক সময় দেখা যাচ্ছে খুব টায়ার্ড হয়ে যায়, আজকে যেমন বেশি একটা টায়ার্ড হয়ে নেই, অনেক ধন্যবাদ ফাহিমা আপু, অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর প্রস্তুতির গল্প শুনলাম। ওবায়দা আপু যদি আমাকে শুনতে পারেন, ওবায়দা আপু আমার সাথে একটু কথা বলবেন, আনমিউট করে আমাদেরকে জানাবেন কুরবানির ঈদের এই সময়টা আসলে কেমন লাগে, মনের ভেতর কেমন অনুভূত হয়, সেই কথাগুলো শুনতে চাই। জি আপা, আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক। অনেকদিন পরে আসলে বসলাম, ধরতেই পারি না সময়টাকে বা বাইরে থাকি। তো প্রশ্নটা শুনিনি আপু, বিষয়টাও শুনিনি। কুরবানির ঈদের সময়টার কথা জানতে চাইছি। কুরবানির ঈদের সময় দেখা যায় যে মনের ভেতর কিন্তু অনেক রকম অনুভূতি একসাথে থাকে, সেটা একটু শুনতে চাই। ঈদ নিয়ে বলি, কিছু বোঝা গেল না কথাগুলো, মানে নেটের সমস্যা। তো ঈদ নিয়েই বলি, কুরবানি ঈদটা আসলে কষ্টের, মানে আনন্দের কষ্টের দুইটাই। মানে গরুগুলি যখন নিচেদের সারি সারি করে অনেকগুলো গরু যখন একটা জবাই করলে আরেকটা চোখ দিয়ে খালি কালো পানি বের হয় বা চোখ কালো হয়ে যায়, এটা আমি খেয়াল করি, যে খুবই মানে খারাপ লাগে। কিন্তু ঈদের জন্য আনন্দ, ঈদের জন্য আনন্দ। কুরবানি হচ্ছে বাহ, কুরবানির দিন মাংস গুলো সব মানে বাইরে হলেও যারা গরিবদেরকে বাইরে থেকে দিয়ে দেয়, আর বাসায় নিয়ে আসে আত্মীয় স্বজনদের দিয়ে দেয়, নিজেদের জন্য একটু রাখি। আমি আবার করি কি, ওই দিন বেড়াতে যাই না, ওই আমার ভাগ্নিদের সবাইকে আমার বাসায় ডাকি যে তোমরা একটু বাহ, আসো, ঈদের দিন বেড়াতে যাও। চমৎকার। ওবায়দা আপু অনেক অনেক ধন্যবাদ। মরিয়ম আপু ছোট্ট করে এক লাইন বলতে পারবেন কিনা? মরিয়ম আপু একটু আনমিউট করবেন, নিজের মতো করে কিছু বলুন। মরিয়ম আপু। ঈদ মানে খুশি, ঈদ মানে ত্যাগ। তো সবাইকে ঈদ মোবারক। এই কোরবানির ঈদ মানে আমাদের অনেক দিনের অপেক্ষা থাকে। বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম সেই কোরবানি করার আনন্দে সবাই ব্যস্ত থাকতো, গরু ছাগল কবে কিনবে, আমরা সেটা নিয়ে নিয়ে সময় কাটানো, এইভাবে আমাদের আনন্দ শুরু হতো। তারপর যখন ঈদ আসে, তারপর সেই গরু ছাগল কোরবানি করে দেওয়া হয়। ঈদ মানে খুশি, ঈদ মানে সেমাই, জর্দা, পোলাও রান্না করে এই নিজেরা ঈদের খাওয়া। সেমাইয়ের থেকে বেশি মনে হয় আমরা গরুর মাংস খাবো, সেটাই হয়তো আমাদের ঈদের ব্যাপার। এবং তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ, এসে ঈদের সময় আমাদেরকে সময় দিলেন। দুজনের কাছে একেবারে শেষ মুহূর্তে, এটা জাতির প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, এটা পুরো দেশবাসী সবার প্রশ্ন, এটা দিয়েই শেষ করতে হবে। সেটা হলো যে এই যে সবসময় সুন্দর হয়ে থাকা এবং সবসময় যে একটা মেনটেইনড ভাবে থাকা, এই রূপের রহস্য কি ইসরাত আপু? প্রশ্নটা কাকে করা হলো actually? দুইজনকেই করব। এটা তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন না। হ্যাঁ, আমি এখন বললে নজর লেগে যাবে, মাশাআল্লাহ স্কিন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু না, অ্যাকচুয়ালি আমি এই প্রশ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আমি তো অ্যাকচুয়ালি কি বলবো, আমার দুটো বেবি হওয়ার পরই আসলে আমি এখনো ধকলটা কাটিয়ে উঠতে পারি নাই। হ্যাঁ, আমি এই যে বেবি যে বাসায় নিয়ে আসলাম, ওকে যে বেডে রেখে এই যে আমার যুদ্ধ শুরু, বেডে রাখতেও পারি নাই, কোলে নিয়েই যুদ্ধ শুরু। হ্যাঁ, সো আমি নিজের কোনো মেনটেনের কিছুই নাই, আমি এখন জাস্ট বেঁচে আছি, সারভাইভ করছি। আলহামদুলিল্লাহ বেঁচে আছি, এটাই অনেক। মানে আমরা আপনাকে বেঁচে থাকতে দেখে ভীষণ খুশি। এভাবেই আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকুন এবং আপনার ছেলে মেয়েরাও একেবারে চমৎকার করে বেড়ে উঠুক। আমি ফারিয়া আপুর কাছে জানতে চাই, আপু প্রচুর মেকআপ করতে হয়, স্কিনে প্রচুর ধকল যায়, আমরা মাঝে মাঝে স্কিন কেয়ার দেখি। এখন অনেকে ভাবে যে এখন আপনি আমাদেরকে দেখানোর জন্যই ওইটা বলছেন কিনা, ভালো কিনা, অনেকেই অনেক কনফিউশনে থাকে। তো একটু জানতে চাই যে আসলে ফারিয়া আপু স্কিন কেয়ারে কি করে? স্কিন কেয়ারে যেটা হয়, আমাদের তো অনেক মেকআপ নিতে হয়, সো ডেফিনেটলি প্রথম যে কাজটা করতে হয় যে একদম ডিপ ক্লিনজিং যেটা করতে হয়। আদারওয়াইজ আমার ফেসে কোনো একটা দেখতে পিম্পল কিন্তু সহজে থাকে না, আলহামদুলিল্লাহ, গড গিফটেড। বাট যারা এই কথা বলেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখেন ব্র্যান্ড প্রমোটার তো আজকে থেকে না, তাহলে কিন্তু এই জায়গাটা থেকে ছিটকে পড়ে যেতাম। মানে আমাকে এখনও সবাই বলে যে ফারিয়া কাম ব্যাক করো, মানে তোমার জায়গা এটা, তুমি এটাকে ছেড়ে দিচ্ছ। এবং আমার কলিগরা বলে যে তুই ছেড়ে দিছিস কেন জায়গাটা, তুই চলে আয় আবার। বাট আমি বলি যে না, আমার কাছে মনে হয় যে আমার সুইচিংয়ের সময়টা সুন্দরভাবে হয়েছে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কেন বলছি যে আমি যখন কাজ করি আপু, স্কিন কেয়ারের প্রোডাক্ট নিয়ে যখন আমি যেমন আমি একটা কোম্পানির সঙ্গে ছিলাম, কালকে ওইটা আমার শেষ হলো। তো
তো শেষ হওয়ার পরে হয়তো আমি আরেকটা সাইন করব, বাট ওইটা সাইন করার আগে আমি 1 মাস নিজে ইউজ করব, যদি ভালো হয় ওকে ফাইন, সাইনিংটা হবে, আদারওয়াইজ নেই। এটা কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি একসাথে 2টা কোম্পানিকে প্রমোট করেছি স্কিন কেয়ারের ক্ষেত্রে অর হেয়ার কেয়ার, কারণ এই 2টা বাদে বাকি তো আপু শাড়ি, জুয়েলারি এগুলো তো কিছু না, মানে স্কিন অ্যান্ড হেয়ার অনেক ইম্পর্টেন্ট আমাদের মেয়েদের জন্য। সো আমাকে এই ব্লেমটা কেউ কখনো দিতে পারবে না। বাহ, Never. চমৎকার। এরই সাথে দুজনকে বিদায় দিতে একেবারে ইচ্ছে করছে না, তারপরে দুজন আলোকিত তারকা আমাদেরকে উজ্জ্বল করে দিয়ে গেলেন। দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো লেডিস ক্লাবের প্রোগ্রামে এসে, আমার অনেক বেশি ভালো লাগলো। ইসরাত আপুর সঙ্গে আমার ফার্স্ট দেখা, Front এই to front প্রোগ্রামের দেখা। বদৌলতে আমার এত সুন্দর মানুষদের সাথে দেখা দেখা হলো। হলো, সেটাই। And সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ অনেক মোবারক। ভালো যাক। দর্শক বন্ধু যারাই আছেন না কেন, আমাদেরকে দেখছেন লেডিস ক্লাবে, এবং তারাও আমার মনে হয় যে ঈদ উপলক্ষে আমাদের এই আয়োজন আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতো এখানেই ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি।